ধাতু দ্বারা বিজারণ। ধাতু দ্বারা বিজারণ কি? থার্মিক বিজারণটা করেছি, এবার ধাতু দ্বারা বিজারণ মানে করা হয় কি যে স্ক্র্যাপ আয়রন মানে যেগুলো ছাঁট লোহা বলে, সেই ছাঁট লোহাগুলোকে কিভাবে ইউটিলাইজ করা হয়। ধরো কপার সালফেট সলিউশন রয়েছে, তার মধ্যে আমি যদি ছাঁট লোহা দিয়ে দিই, ছাঁট লোহা দিলে এরা করে কি কপারকে রিপ্লেস করে দিয়ে এফিএস হয়ে যায়। তার মানে কি আমি এর সাহায্যেও কি করেছি, ধাতু দ্বারা বিজারণ করেছি। মানে 0 থেকে এখানে +2 হয়েছে, তার মানে কি হিসেবে কাজ করছে, বিজারক হিসেবে কাজ করছে। তাহলে এই ধাতু দ্বারাও বিজারণটা ঘটানো আমাদের পক্ষে সম্ভব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কার্বন বিজারণ। এই কার্বন বিজারণটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। মেন ফাংশনটা কেমন করে? মেন ফাংশনটা হচ্ছে ধরো আমি তাপজারণ বা বশীকরণের পর আমি কি করলাম না মেটালিক অক্সাইড পেলাম, দিয়ে কি করেছি সেই মেটালিক অক্সাইডকে কার্বন দিয়ে বিজারিত করে এই মেটাল করেছি প্লাস কার্বন মনোক্সাইড করেছি। এটা খুব ভেরি সিম্পল প্রসেস, কিন্তু যতটা সিম্পল আমি বলতে চাইছি ততটা সিম্পল নয়। তার কারণ হচ্ছে গিয়ে সমস্ত মেটালিক অক্সাইডকে কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা মেটাল এক্সট্রাকশন করতে পারি না। কারণটা হচ্ছে কি, ধরো যে সমস্ত মৌলগুলো যারা হচ্ছে গিয়ে মানে হাইলি ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার, ধরো সোডিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড, এই সমস্ত মেটালিক অক্সাইড মানে এই যে মেটালগুলো যেগুলো হচ্ছে হাইলি ইলেকট্রোপজিটিভ, তাদের অক্সাইডগুলো থেকে কার্বন বিজারণ করতে আমরা পারি না। ধরো আমি এরকম প্রশ্ন করলাম যে ক্যালসিয়াম অক্সাইডের কার্বন বিজারণ করে তুমি ক্যালসিয়াম নিষ্কাশন করতে পারবে কি? উত্তর হচ্ছে না। কেন পারবো না? কারণ হচ্ছে কি ক্যালসিয়াম তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অনেকটা উপরে থাকে, অর্থাৎ হাইলি ইলেকট্রোপজিটিভ মেটাল। সুতরাং ওই মেটাল এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধন প্রকৃতিতে তীব্র তড়িৎযোজী। তার মানে কি তীব্র ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের ওপর তীব্র ইলেকট্রোপজিটিভ ক্যালসিয়ামের তো আকর্ষণ তো বেশি থাকবেই। কারণ হচ্ছে গিয়ে সেই স্যাপ থিওরি আছে যে সফট হার্ড অ্যাসিড বেস প্রিন্সিপল অনুযায়ী যে হাইলি ইলেকট্রোপজিটিভ মেটালের সঙ্গে হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে বন্ডটা কি স্ট্রং বন্ড হয়। সেক্ষেত্রে ক্যালসিয়াম এবং অক্সিজেনের মধ্যে বন্ধনটা হচ্ছে স্ট্রং, সেইটাকে ভেঙে যদি সিও করতে চাই তাহলে তুলনামূলকভাবে কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ডটা কি উইক বন্ড, কারণ বন্ধনটা অতটা শক্তিশালী নয়। যার জন্যই ওই ক্যালসিয়াম অক্সাইড থেকে আমি কার্বন বিজারণে ক্যালসিয়াম এক্সট্রাক্ট করতে পারি না। কি হয় যদি আবার বেশি এটা রিঅ্যাকশনটা করা হয় কার্বন দিয়ে, তাহলে কি করবে ক্যালসিয়াম কার্বাইড তৈরি করবে মানে আমি যদি 1100 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হিট করি তাহলে কি তৈরি করবে, ক্যালসিয়াম কার্বাইড তৈরি করে প্লাস কার্বন মনোক্সাইড তৈরি। আমি যদি এরকম করি তাহলে তৈরি হয়ে যাবে। তার মানে আমার মেটাল তো তৈরি হলোই না, তার পরিবর্তে অন্য কম্পাউন্ডও তৈরি হলো। ঠিক একইভাবে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন, অ্যালুমিনিয়াম হাইলি ইলেকট্রোপজিটিভ, সুতরাং তার সঙ্গে অক্সিজেনের মধ্যে বন্ধন অত্যন্ত স্ট্রং বন্ড, অর্থাৎ অক্সিজেনের উপর আসক্তি অ্যালুমিনিয়াম আয়নের অনেক বেশি বা অ্যালুমিনিয়াম পরমাণুর অনেক বেশি কার্বনের যে অক্সিজেনের আসক্তি তার তুলনায়। যার ফলে হয় কি অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তুমি যদি কার্বন তুমি মানে বেশি চেষ্টা করা হয় মানে উচ্চ তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে তৈরি করে ফেলবে কার্বাইড Al4C3 প্লাস CO। তাহলে অ্যালুমিনিয়াম কার্বাইড তৈরি করে ফেলবে। যার জন্যে এই ধরনের হাইলি ইলেকট্রোপজিটিভ মেটালের অক্সাইডকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করতে পারি না। এবার দেখো কার্বন বিজারণ কাদের করবো, যেমন ধরো আমি বলছি জিঙ্ক অক্সাইড জেড, ভেরি সিম্পল। কার্বন বিজারণ করবো, জিঙ্ক তৈরি হবে প্লাস কার্বন মনোক্সাইড হবে, বেরিয়ে চলে যাবে, জিঙ্ককে আমি হচ্ছে গিয়ে ধরে নেব, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। এইবার তড়িৎ বিজারণ। তড়িৎ বিজারণটা কি? তড়িৎ বিজারণ বিষয়টা হচ্ছে এইটা যে দেখো হাইলি ইলেকট্রোপজিটিভ যে মেটালগুলো রয়েছে তাদের অক্সাইড কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু সেখান থেকে আমরা বার করতে পারবো না। তাহলে কি করব না ওই সমস্ত হাইলি ইলেকট্রোপজিটিভ যে মেটাল রয়েছে তাদের যে লবণগুলো রয়েছে সেই লবণগুলোর তো গলিত অবস্থায় তাদের তড়িৎ বিশ্লেষণ করে আমরা হচ্ছে ক্যাথোডে কি পারবো মেটাল পাবো। ধরো আমি বলছি NaCl গলিত অবস্থায় এরা পাবে Na প্লাস প্লাস Cl মাইনাস।
তাহলে ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে কি হবে না, এই Na+ সে করবে কি, ইলেকট্রন নেবে, নিয়ে Na-তে কনভার্ট হবে, তবে আমি Na-টাকে আমি পাবো। তাহলে এখানে কি হচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা ক্যাথোডে কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে, মানে কি বিজারণ। সুতরাং হাইলি ইলেকট্রোপজিটিভ মেটালগুলোর সল্টে তড়িৎ বিশ্লেষণ করে তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা মেটাল এক্সট্রাক্ট করি, এটা হলো তড়িৎ বিজারণ। এরপর আরেকটা যেটা শতক বিজারণ, সেলফ রিডাকশন। শতক বিজারণ কেমন? ধরো আমি বলছি শতক বিজারণ কিরকম না, ধরো আমি বলছি Cu2s, একে যদি আমি বাতাসের অক্সিজেনে উত্তপ্ত করি, আংশিকভাবে এরা জারিত হয়ে Cu2তে কনভার্ট হয়, তার সঙ্গে SO2 হয় আংশিকভাবে। আমি যদি ব্যালেন্স করতে চাই তাহলে এটা তৈরি হয়ে গেল। এইবার ঘটনা হচ্ছে যে আংশিকভাবে Cu2 যেই তৈরি হয়ে গেল, তখন সে করবে কি না, যেগুলো আনরিঅ্যাক্টেড Cu2s রয়েছে, সেই Cu2s এর সঙ্গে Cu2 রিঅ্যাকশন করবে, দিয়ে তৈরি হবে কি 6U প্লাস SO2। SO2টা বেরিয়ে যাবে, কি হবে, কপার গলিত অবস্থায় নিচেই পড়তে থাকবে। তাহলে অটোমেটিক্যালি আমার জাস্ট একটুখানি আমি পুড়িয়ে দিব, সামান্য একটু পুড়িয়ে দিলে অটোমেটিক্যালি মেটাল এক্সট্রাক্ট হতে থাকবে। এবার অটোমেটিক্যালি যে বিজারণ প্রসেসটা হচ্ছে বলে একে বলা হচ্ছে সেলফ রিডাকশন বা শতক বিজারণ। এছাড়াও আরেকটা কথা বলেছিলাম, পোলিং। পোলিংটা কি? পোলিং হচ্ছে কিছু কিছু মেটালিক অক্সাইড রয়েছে, সেগুলোকে আমি করবো কি, গলিত অবস্থায় কাঁচা কাঠের হাতা দিয়ে নাড়তে থাকবো। কাঁচা কাঠের হাতার থেকে যে হাইড্রোকার্বনটা বেরোবে, সেই হাইড্রোকার্বনটা কি করবে না, যে মেটালিক অক্সাইডটা থাকছে, সেই মেটালিক অক্সাইডটাকে রিডাকশন করে মেটাল মানে বার করবে। যেমন ধরো Cu2 গলিত অবস্থায় রয়েছে, তাতে যদি কাঁচা কাঠের হাতা দিই, সেখান থেকে হাইড্রোকার্বন বেরোবে, সেটা কে বেরোতে পারে, ধরো CH4 বেরোবে। তাহলে CH4 হাইড্রোকার্বন পুড়ে কি তৈরি, অক্সিজেন দিয়ে পুড়ে কি তৈরি করবে, CO2 করবে আর জল করবে। তাহলে এখান থেকে তোমার তৈরি হবে CO2 প্লাস H2O প্লাস হচ্ছে ধাতু এক্সট্রাক্টেড হবে। তাহলে আমাকে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে HCl CO2 প্লাস তৈরি হয়ে গেল। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে পোলিং। তার মানে আমার বিজারণের অনেকগুলো প্রসেস যেগুলো বলা ছিল সেগুলো হচ্ছে গিয়ে বলা হয়ে গেল। এইবার দেখো, এইবার হচ্ছে গিয়ে আমি ইন্ডিভিজুয়াল কতগুলো মেটালের এক্সট্রাকশনের কথা আমি বলবো। ইন্ডিভিজুয়াল মেটাল বলতে আমরা অ্যালুমিনিয়াম করব, জিঙ্ক করব, কপার করব, আয়রন করব, আমাদের এইচএস সিলেবাস অনুযায়ী। প্রথম হচ্ছে আমরা করব অ্যালুমিনিয়াম। তাহলে পরপর ধাপগুলো কেমন, উত্তোলন, চূর্ণীকরণ, গাঢ়ীকরণ, তারপরে প্রসেসগুলো রয়েছে। একদম শেষ পর্যন্ত কি রয়েছে, শেষ পর্যন্ত রয়েছে যে আমার বিশুদ্ধীকরণ এবং সংগ্রহ। দেখো, প্রথম হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, Al2O3 ডট ধরো 3H2। অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা বক্সাইট হচ্ছে এটা, 3H2 হচ্ছে গিবসাইট। এই বক্সাইট হচ্ছে গিয়ে দুটো টাইপের, একটা হচ্ছে লাল বক্সাইট, একটা হচ্ছে সাদা বক্সাইট। লাল বক্সাইট কারা না, বক্সাইটের সঙ্গে যদি অতিরিক্ত আয়রন অক্সাইড মিশে থাকে তাহলে সেটাকে বলা যায় লাল বক্সাইট। আর সাদা বক্সাইট মানে অতিরিক্ত যদি সিলিকা মিশে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কেন না, Al2O3 এটা হচ্ছে উভধর্মী অক্সাইড, যার জন্য এর সঙ্গে অশুদ্ধ হিসেবে কোনো সময় হচ্ছে গিয়ে ক্ষারীয় অক্সাইড থাকবে বা কোনো সময় আম্লিক অক্সাইড থাকবে। এই কারণে বক্সাইট হচ্ছে দু ধরনের হয়। তাহলে যখন এর সঙ্গে যখন আয়রন অক্সাইড বেশি থাকবে তখন লাল বক্সাইট, এটা হচ্ছে গিয়ে সিলিকা বেশি থাকবে তখন হচ্ছে সাদা বক্সাইট। এখন এখানে অনেকগুলো প্রশ্ন আসে। আমরা করি কি না, বক্সাইট থেকে আমরা প্রথমে পিওর অ্যালুমিনা তৈরি করো। পিওর অ্যালুমিনা মানে কি, মানে এর মধ্যে যেন কোনো অশুদ্ধি না থাকে।
তারপরে তার তড়িৎ বিশ্লেষণ করে আমরা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব। এন্ড প্রশ্ন হচ্ছে, আমি যদি ডাইরেক্ট বক্সাইট থেকে যদি আমি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে যেতাম তাহলে অসুবিধাটা কি হতো? বলছে ডাইরেক্ট বক্সাইট থেকে যদি আমি অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন করতে যেতাম তাহলে ক্যাথোডে যে অ্যালুমিনিয়াম আমার তৈরি হবে, সেই ক্যাথোডে অ্যালুমিনিয়াম যেটা তৈরি হচ্ছে সেই অ্যালুমিনিয়ামটা কি হবে না, ওর মধ্যে অশুদ্ধিগুলো সে সিলিকা হতে পারে বা আয়রন অক্সাইড হতে পারে বা টাইটেনিয়াম ডাইঅক্সাইড হতে পারে, তারা ওদের সঙ্গে খানিকটা চলে যেতে পারে। চলে গেলে কি হবে, ধরো ওইটা দিয়ে আমি কোনো একটা ইন্টেন্সিল তৈরি করেছি অ্যালুমিনিয়াম দিয়ে, তার ফাঁকে ফাঁকে এগুলো ঢুকে রয়েছে। যখন আমি কোনো সেই ইউটেন্সিলকে যখন হিট করব তখন কি হবে, এটা তো ভঙ্গুর হয়ে যাবে। যার জন্য কি হবে, যখন এক্সপ্যান্ড করবে তখন ভেতরে ফাঁক থেকে আয়রনের অক্সাইড বা সিলিকা তারা কি হবে, টুক করে বেরিয়ে চলে আসবে। যখন বেরিয়ে চলে আসবে তাহলে ইউটেন্সিলসটা কি হয়ে গেল, ফুটো হয়ে গেল, তাহলে আমার তো কোনো কাজে লাগবে না। যার জন্য প্রথমেই যে আমার কাজটা দরকার সেটা হচ্ছে অশুদ্ধিগুলোকে দূর করে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করা। তা বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করার যে ধাপগুলো আমি আগের ভিডিওতে বলা আছে, যে যেটা লিচিং বলেছিলাম, সেখানে বলেছিলাম যে লাল বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি কি করে করা হয় তার প্রসেসটা আমি বলেছিলাম। তাহলে সেই লিচিং প্রসেসে লাল বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করেছিলাম। আমি এখন দেখাবো, ওইটা হচ্ছে পদ্ধতিটার নাম হচ্ছে বায়ার্স প্রসেস। এখন আমি দেখাবো সারপ্রেক প্রসেস। এই সারপ্রেক প্রসেসে আমরা সাদা বক্সাইট থেকে অর্থাৎ সিলিকাকে রিমুভ করব, রিমুভ করে আমরা হচ্ছে গিয়ে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করব। কেমন করে তৈরি করছি দেখো, সাদা বক্সাইট থেকে প্রথমে করা হয় কি না, অ্যালুমিনা নেব চূর্ণ, তার সঙ্গে কি রয়েছে, সিলিকা রয়েছে, তার সঙ্গে কি মেশাবো না, আমি হচ্ছে গিয়ে নাইট্রোজেন পাঠাবো আর কোক চূর্ণ মেশাবো। তাহলে কি করব, বিশুদ্ধ অ্যালুমিনা বিশুদ্ধ না, মানে আমি সাদা বক্সাইট নেব, সাদা বক্সাইটের মধ্যে নিশ্চয়ই SiO2 আছে, আমি কোক চূর্ণ মেশাবো, দিয়ে নাইট্রোজেন কি করব, হট কন্ডিশনে মানে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি এর মধ্যে দিয়ে নাইট্রোজেন গ্যাসকে পাস করাবো। এতে কি হলো না, যেহেতু টেম্পারেচারটা অনেকটা হাই, সেখানে প্রথমে হবে কি না, এই যে Al2O3 প্লাস কার্বন প্লাস নাইট্রোজেন এরা রিঅ্যাকশন করে তৈরি করবে কোনটা, ALN, অ্যালুমিনিয়াম নাইট্রাইড তৈরি করবে। অ্যালুমিনিয়াম নাইট্রাইড করবে, তার সঙ্গে হচ্ছে কার্বন মনোক্সাইড করবে। অ্যালুমিনিয়াম নাইট্রাইড করে কার্বন মনোক্সাইড বেরিয়ে চলে যাবে। তাহলে পরে রইল ALN বা সিলিকা কি করবে না, এই টেম্পারেচারে সিলিকা সেটা কার্বন দিয়ে রিডিউসড হয়ে সিলিকনে কনভার্ট হয়ে ভেপোরাইজ করবে, তার সঙ্গে হচ্ছে গিয়ে কার্বন মনোক্সাইড এও পালাবে। তার মানে আলটিমেটলি পড়ে রইল কে, ALN, অ্যালুমিনিয়াম নাইট্রাইড পড়ে রইল। এই অ্যালুমিনিয়াম নাইট্রাইডটা নেওয়ার পরে আমি হাইড্রোলিসিস করব। সবচেয়ে মজার কথা, এই প্রসেসটা আমার কাছে ইম্পর্টেন্ট, তার কারণ আমি হাইড্রোলিসিস করার পর আরেকটা বাই প্রোডাক্ট পাবো, যেটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে ডাউনস্ট্রিমে আমরা ইউরিয়া তৈরির কারখানাও এখানে তৈরি করতে পারি অ্যামোনিয়া থেকে। দিয়ে দেখো যে ALN কি করবে, জল দিয়ে হাইড্রোলাইজড হবে, তৈরি করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর তার সঙ্গে তৈরি করবে কি না অ্যামোনিয়া, রাইট। এই অ্যামোনিয়াটাকে আমি কালেক্ট করে নেবো, অ্যামোনিয়াকে কালেক্ট করে আমি হচ্ছে গিয়ে ইউরিয়া তৈরির কাজে লাগিয়ে দেবো। আর তোমার হচ্ছে গিয়ে এই পদক্ষেপটা পেয়ে গেল, এই পদক্ষেপটা আমি নিয়ে নেবো। নেওয়ার পর কি হবে না, একে আমি 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করব। উত্তপ্ত করলেই আমি বিশুদ্ধটা 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করবো, Al2O3 হবে, ব্যাস বেরিয়ে গেল। তাহলে আমরা বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করে নিলাম। তাহলে কেন তৈরি করতে হলো তার প্রসেসটা আমি হচ্ছে কি, কারণটা আমি বলে দিয়েছি, কি কারণে এটাকে করতে হবে সেটা বলে দিয়েছি। এইবার দেখো, বিশুদ্ধ অ্যালুমিনা আমার দুটো প্রসেসে তৈরি হয়ে গেল। এরপরের প্রসেসটা, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে গিয়ে হাইলি ইলেকট্রোপজিটিভ, তার মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমাকে এখানে অ্যালুমিনিয়াম এক্সট্রাক্ট করতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে যে আমি তো কার্বন বিজারণ দিয়ে এখান থেকে আর ধাতু নিষ্কাশন করতে পারবো না, তো তখন কি করবো
ওই যে তখন বলছে একটা পদ্ধতি রয়েছে, কেমন না এরকম একটা লোহার একটা পাত্র নেব, সেই লোহার পাত্রে হয় কি তলাতে একটা গ্যাস কার্বন দিয়ে একটা আস্তরণ দেওয়া থাকবে, এটা হচ্ছে গ্যাস কার্বন। এই গ্যাস কার্বনটা হচ্ছে গ্যাস কার্বন, এটা ক্যাথোড হিসেবে আচরণ করবে, ক্যাথোড হিসেবে আচরণ করবে। সাইডে একটা আমার মানে আউটলেট করা রয়েছে। এবার কি করব না এর মধ্যে আমি রাখবো তিনটে জিনিসের মিক্সচার, যেটা হচ্ছে গিয়ে লিকুইড কন্ডিশনে থাকবে। কিরকম? আমার থাকবে অ্যালুমিনা চূর্ণ থাকবে, ক্রায়োলাইট থাকবে, আর ফ্লুওস্পার থাকবে। 20-60-20 রেশিওটা কে কে থাকবে না অ্যালুমিনা, গলিত অ্যালুমিনা, তার সঙ্গে থাকবে কি ক্রায়োলাইট AlF3,3NaF, প্লাস কে থাকবে ফ্লুওস্পার CaF2 ফ্লুওস্পার থাকবে। রেশিওটা কি 20:60:20, তার মানে 1:3:1 এই রেশিওতে থাকবে। এরা গলিত অবস্থায় থাকবে। তাহলে লোহার পাত্রে তলদেশে কি রয়েছে গ্যাস কার্বন, যেটা ক্যাথোড হিসেবে কাজ করছে, গলিত এই মিক্সচারটা থাকছে, তার রেশিও কি 1:3:1। তারপরে কি রয়েছে উপরে একটা কপারের দণ্ড আছে, এই কপারের দণ্ড থেকে গ্রাফাইটকে আমরা এখানে ঝুলন্ত অবস্থায় রেখে দেব, মিক্সচারের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে দেব, দিয়ে তোমার হচ্ছে গিয়ে এইরকম সিস্টেম একটা তৈরি করা হবে। এইবার এইখানে যে গ্রাফাইট, এই গ্রাফাইটটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, অ্যানোড। আর কি করব না এর উপরে কোক চূর্ণ ছড়িয়ে রেখে দেব। হ্যালো, এইবার আমাকে বলছে যে এদের যে এইগুলো ইউজ করলাম, এই ইউজ করার কারণটা কি, আমার কি প্রয়োজন? প্রথম কথা হচ্ছে ক্রায়োলাইটের ব্যবহারটা হলো এইটা যে অ্যালুমিনা Al2O3 এর গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি যদি এই টেম্পারেচারটা ইউজ করি, তাহলে এই টেম্পারেচার ইউজ করতে গেলে আমার প্রচুর তড়িৎ শক্তি ব্যয় হবে, এক নম্বর কথা। দু নম্বর কথা, যে তড়িৎদ্বারগুলো ব্যবহার করব সেই তড়িৎদ্বারগুলো সুরক্ষিত থাকবে না। তিন নম্বর কথা হচ্ছে যে অ্যালুমিনিয়ামটা তৈরি হবে, সেই অ্যালুমিনিয়ামটা কি হবে তড়িৎ বিশ্লেষের মধ্যে আবার মিশে গিয়ে কলোয়েডীয় দ্রবণ তৈরি করতে পারে, তা আবার কিছুটা কি ভেপোরাইজ করেও চলে যেতে পারে। তাহলে এত সমস্যা দূর করতে গেলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেম্পারেচারটাকে ডাউন করতে হবে। তো আমি যদি ক্রায়োলাইটটা যদি মিশিয়ে দিই, ক্রায়োলাইটটা মিশিয়ে দিলে টেম্পারেচার মোটামুটি 2050 থেকে নেমে গিয়ে কোথায় চলে আসবে 850 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নেমে আসবে। তাহলে 2050 থেকে 850 নেমে এলো মানে অনেকটা প্রফিট হয়ে গেল। তাহলে পূর্বের যে সমস্যাগুলো ছিল দূর হয়ে গেল। তাহলে ক্রায়োলাইট ব্যবহারের কারণটা বোঝা গেল। ফ্লুওস্পারটা কি? এই ফ্লুওস্পার হচ্ছে যে এইটা দিলে হয় কি যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যে ভিসকসিটি বা সান্দ্রতাটাকে কমিয়ে দিয়ে কি করে না আয়নগুলোর যে পরিবাহিতা মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ আয়নীয় পরিবাহিতাটা বাড়িয়ে দেয়, যার জন্য দ্রুত তড়িৎ বিশ্লেষণটা ঘটতে পারে। এখন সমস্যা হচ্ছে যে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম, হয়তো মনে হতে পারে যে তাহলে ক্যালসিয়াম রয়েছে, সে যদি আবার ক্যাথোডে চলে যায়, না, ধনাত্মক তড়িৎ রাশির শ্রেণীতে হচ্ছে ক্যালসিয়াম ওপরে আছে, সোডিয়াম ক্যালসিয়াম দুজনেই, আর অ্যালুমিনিয়াম নিচেই আছে। আমি জানি যারা হচ্ছে গিয়ে ধনাত্মক তড়িৎ রাশির শ্রেণীতে নিচেই থাকে তাদের হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতা ক্যাটায়নের বেশি হয়, যার জন্য এই অসুবিধাটা এখানে থাকবে না। তাহলে এইটা হয়ে গেল এদের বিষয়টা। তাহলে আমি যদি এবার ইন্ডিভিজুয়ালি বলি তড়িৎদ্বার কাকে, ক্যাথোডকে ক্যাথোড গ্যাস কার্বন, অ্যানোডকে অ্যানোড হচ্ছে গ্রাফাইট, টেম্পারেচার কত 850 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার হচ্ছে কি আমার কি না আমার রিয়াকশনটা কি করে তৈরি হচ্ছে সেটা একটু দেখি। প্রথমে
এই যে ক্রায়োলাইট তার মধ্যে যে AlF3 রয়েছে, AlF3 ভেঙে তৈরি করছে Al3 প্লাস 3F মাইনাস। এবার করবে কি ক্যাথোড। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে কি হচ্ছে না Al3 প্লাস ইলেকট্রন অ্যাবজর্ব করে Al এ কনভার্ট হচ্ছে। অ্যানোডে কি হচ্ছে না অ্যানোডে F মাইনাস ইলেকট্রন ছেড়ে F হচ্ছে F2 তে কনভার্ট হচ্ছে। কিন্তু এবার করছে কি Al2O3 এর সঙ্গে F2 রিঅ্যাকশন করে তৈরি করছে AlF3। 3O2, তার মানে অ্যাকচুয়ালি অ্যানোড দিয়ে বেরোচ্ছে কি অক্সিজেন। তাহলে আলটিমেটলি কি হচ্ছে না অ্যালুমিনিয়াম এক্সট্রাক্টেড হয়ে যাচ্ছে ক্যাথোডে, মানে তলায় গ্যাস কার্বন রয়েছে, ওর পাশ দিয়ে ড্রেন আছে, ড্রেন দিয়ে বাইরে বেরিয়ে আসে, সেখানে একটা জায়গায় কালেকশন করা হচ্ছে। আর অক্সিজেন কি বেরোচ্ছে না অ্যানোড দিয়ে অক্সিজেন বেরোচ্ছে। তাই কন্টিনিউ এই প্রসেসটা চলছে। তার মানে বোঝা গেল আমি বাইরে থেকে যখনই দেখবো রিঅ্যাকশনটা প্রায় স্টপ হয়ে যাওয়ার মুখে বা স্টপ হয়ে গেছে, এই প্রক্রিয়াটা কন্টিনিউ চালাতে গেলে কি করতে হবে না Al2O3 কন্টিনিউ দিতে থাকলে কিন্তু প্রসেসটা আমার চলতে থাকবে। আমি বুঝবো কি করে যে আমার এটা শেষ হয়ে গেছে যে Al2O3? তো করা হয় কি ওই যে পাত্রটা রাখা হয় তার সঙ্গে একটা সিরিজ কানেকশনে 4 ওয়াটের একটা বাল্ব রাখা হয়। তো যখন এটা প্রসেসটা অনগোয়িং মানে এটা প্রসেসটা যখন চলে তখন 4 ওয়াটটা খুব মৃদু আলো শো করে। যখন Al2O3 পুরোটাই প্রায় শেষ হয়ে গেল তখন ভিতরে রোধটা ভীষণ কমে যায়, যার ফলে বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়। তখন 4 ওয়াটের বাল্বটা 40 ওয়াটের বাল্বের মধ্যে জ্বলতে থাকে। যখনই দেখলাম এই বাল্বটা হচ্ছে 40 ওয়াটের মতন জ্বলতে আরম্ভ করছে তখন আবার আমি বুঝে গেলাম ওর মধ্যে অ্যালুমিনা দিতে হবে, এবং অ্যালুমিনা দিয়ে দিলাম এবং কন্টিনিউয়াসলি কি হলো না প্রসেসটা চলতে আরম্ভ করলো। তাহলে এইটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের প্রসেস। এইবার এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে আমরা কেন কোক চূর্ণটাকে ছড়িয়ে রাখি? বলছে কোক চূর্ণটা ছড়িয়ে রাখার কারণটা কি হলো? ধরো আমি বলছি অ্যানোড যেটা রয়েছে সেই অ্যানোডে কে রয়েছে গ্রাফাইট। টেম্পারেচার যেটা 850 সেটাও কিন্তু কম টেম্পারেচারের নয়। ওই টেম্পারেচারে অ্যানোড দিয়ে অক্সিজেন বেরোলে অ্যানোডে গ্রাফাইট মানে তো কার্বনকে তো আক্রমণ করবে, তাহলে ওকে তো পুড়িয়ে দেবে। তো এর হাত থেকে বাঁচার জন্য আমরা কি কোক চূর্ণ। এবার আমরা জানি যে চূর্ণ করলেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায় এবং রিঅ্যাক্টিভিটি বাড়ে, যার জন্য ওই হট টেম্পারেচারে অক্সিজেনটা বেরিয়ে কোক চূর্ণকে আক্রমণ করবে এবং অ্যানোড তড়িৎদ্বারটাকে সেভ করে দেবে। তাহলে এইভাবে আমরা অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করি। এরপরে হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম যেটা তৈরি হলো সেই অ্যালুমিনিয়ামের এবার কি করতে হবে বিশুদ্ধিকরণ করতে হবে। কেমন করে বিশুদ্ধিকরণ পদ্ধতি করতে হয়? সেই পদ্ধতিটার নাম হচ্ছে হুপের পদ্ধতি। কেমন ইন্টারেস্টিং দেখো, প্রথমে একটা লৌহ নির্মিত পাত্র নিয়েছি। পাত্র নেওয়ার পর এটাকে খেয়াল করে দেখো, এই যে যেগুলো ছড়িয়ে দেওয়া রয়েছে এগুলো হচ্ছে গ্রাফাইট দণ্ড। এই গ্রাফাইট দণ্ড কি না একটা কপারের একটা দণ্ড থেকে গ্রাফাইট দণ্ডকে ঝুলিয়ে দেওয়া হয়েছে কোথায় না এখানে যে তরল গলিত অবস্থায় যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো রয়েছে সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে হচ্ছে এই গ্রাফাইট দণ্ডগুলোকে ওখানে নিমজ্জিত অবস্থায় রাখা আছে। এইবার করা হচ্ছে কি এটা 3টে লেয়ার আছে। কিরকম না প্রথমে করা হয় কি গলিত অবিশুদ্ধ অ্যালুমিনিয়ামকে আমরা ফানেলের সাহায্যে একদম নিচের স্তরে দিয়ে দিই। অর্থাৎ নিচের স্তরে যেটা রয়েছে সেটা হচ্ছে গলিত অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম। সে কাজ করছে ফাংশন করছে কি হিসেবে অ্যানোড হিসেবে কাজ করছে। মাঝের যে স্তরটা রয়েছে সেখানে হচ্ছে ক্রায়োলাইট রয়েছে এবং তার সঙ্গে ফ্লুওস্পার মেশানো অবস্থায় রয়েছে। এইবার কি হচ্ছে না এইবার উপর থেকে এই মিক্সচারের মধ্যে ডোবানো আছে কে না গ্রাফাইট দণ্ডগুলো ডোবানো আছে, সে ক্যাথোড হিসেবে কাজ করে। তাহলে হুপের পদ্ধতিতে ক্যাথোড হিসেবে কিন্তু গ্রাফাইট, অ্যানোড হিসেবে অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম ইউজ করা হচ্ছে। এইবার কি হচ্ছে যখনই তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে তখন এই যে অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম সেই অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রথমে কি করছে ইলেকট্রন ছেড়ে এটা হচ্ছে কোথায় Al3+ এ কনভার্ট হচ্ছে, এটা অ্যানোডে। তাহলে অ্যানোডে এতে কনভার্ট হচ্ছে, কনভার্ট হওয়ার পর কোথায় যাচ্ছে সেই হচ্ছে এই লেয়ারের থেকে উপরের লেয়ারে চলে যাচ্ছে। যখনই উপরের লেয়ারে চলে যাচ্ছে তখন এই যে
AL3 যে Al3+ রয়েছে সেই Al3+ কে হচ্ছে গিয়ে পুশ করছে, ধাক্কা মারছে। সেই Al3+ ওপরে চলে যাচ্ছে ক্যাথোডে। তখন হচ্ছে ক্যাথোডে Al3+, এটা ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে কনভার্ট হচ্ছে, দিয়ে ওপরের লেয়ারে থেকে যাচ্ছে, দিয়ে সাইড দিয়ে যে নির্গম নলটা রয়েছে সেই নির্গম নলটা দিয়ে অ্যালুমিনিয়াম বেরিয়ে আসছে। তাহলে এইভাবে কন্টিনিউয়াসলি আমরা অবিশুদ্ধ গলিত Al2O3 আমরা অ্যালুমিনিয়াম দিতে থাকবো এবং এই প্রসেসে কন্টিনিউয়াসলি এইটা চলতে থাকবে। আমরা বিশুদ্ধ অ্যালুমিনিয়ামকে আমরা ওখান থেকে সংগ্রহ করে নেব। এইটা হলো অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন এবং তার পিউরিফিকেশন। এইবার দেখো অ্যালুমিনিয়ামের ব্যবহার তো আমরা সবাই জানি। ধরো অ্যালুমিনিয়ামকে আমরা যে ওই ডুরালুমিন বলে আমরা ওই যে সংকর তৈরি করি, যেটা হচ্ছে গিয়ে হালকা, সেটা প্লেনের বডি তৈরির কাজে লাগে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই আমাদের যে বড় বড় ব্রিজ, বিশেষ করে হাওড়া ব্রিজ বা এই ধরনের স্থাপত্যগুলো যেগুলো রয়েছে সেগুলোর গায়ে যে রংটা করা থাকে, বা আমাদের যে বড় বড় যে হাই টেনশন লাইনগুলো রয়েছে তাদের দেখবে সিলভার কালার রয়েছে। সিলভার কালারগুলো আর কিছু নাই, সিলভার কালার মানে ওর উপরে অ্যালুমিনিয়াম হচ্ছে গিয়ে তাদের হচ্ছে কলের সলিউশন তৈরি করে পেন্টিং করা আছে। কেন না, অ্যালুমিনিয়াম করে কি, বাতাসের অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে Al2O3 তে কনভার্ট হয়ে যায়। Al2O3 তে কনভার্ট হয়ে যায়। যখনই Al2O3 তে কনভার্ট হয়ে যায় ওরা কেমিক্যালি ইনার্ট হয়ে যায়, যার জন্য নতুন করে ওরা আর কারো দ্বারা আক্রান্ত হবে না, জল বায়ু বা কিছু দ্বারা আক্রান্ত হয় না, যার জন্যই কিন্তু মরচে পড়ে না। এই কারণেই হচ্ছে গিয়ে কি হয় না, ওর উপরে ওই অ্যালুমিনিয়ামের পেন্টিং করা থাকে। এবার দেখো বলছে যে ঘন HNO3 কে আমরা অ্যালুমিনিয়াম পাত্রে রাখি কেন না, ঘন HNO3 একটা তীব্র জারক। ঘন HNO3 ভেঙে তৈরি করে কি, ও ভেঙে তৈরি করবে NO2 করবে, প্লাস জল করবে, প্লাস জায়মান অক্সিজেন তৈরি করবে। তাহলে এই যে জায়মান অক্সিজেনটা তৈরি করলো সে কি করলো, যখন এই অ্যালুমিনিয়ামের পাত্রে রাখলাম, পাত্রের ভিতরে অ্যালুমিনিয়ামের সঙ্গে রিয়াকশন করলো, দিয়ে Al2O3 কোটিং হয়ে গেল। যখনই হচ্ছে গিয়ে তাহলে Al2O3 কোটিং হয়ে গেল, যখনই Al2O3 কোটিংটা হয়ে গেল তাহলে কি কেমিক্যাল ইনার্ট হয়ে গেল, যার জন্য আমরা Al2 মানে অ্যালুমিনিয়াম পাত্রের ভেতরে ঘন HNO3 কে আমরা রাখতে পারি। এবার দেখো অ্যালুমিনিয়াম সংক্রান্ত কথা বলতে গেলে একটা বিষয় যে মনে রাখবে যে অ্যালুমিনিয়াম নির্মিত যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেইগুলোকে আমরা অ্যানোডীয় জারণের দ্বারা ওর উপরে Al2O3 একটা আস্তরণ ফেলে দিই। অর্থাৎ অ্যালুমিনিয়াম নির্মিত দ্রব্যকে দীর্ঘস্থায়ী করার জন্য এই যে আমরা যে ইউটেন্সিলসগুলো যেগুলো রান্নার কাজে ব্যবহার করি সেগুলো সত্যি যদি অ্যালুমিনিয়াম দিয়ে যদি আমরা অ্যালুমিনিয়ামের পিওর অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়াম তো পিওর বটে, সেই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করে যদি আমাদের বাড়িতে ভাত রান্না করতে গেলাম তাহলে জল ফোটালে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হয়ে যেত, তাহলে খাবারের সঙ্গে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আমার শরীরে গেলে দীর্ঘদিন অ্যালঝাইমার্স রোগ হয়ে যেত। কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা যে অ্যালুমিনিয়াম পাত্রটা ব্যবহার করব প্রথমেই মনে রাখবে ওগুলো কিন্তু Al2O3 কোটিং দেওয়া থাকে। এই কোটিং দেওয়ার যে পদ্ধতিটা সেটাকে বলে অ্যানোডাইজিং। মানে কি না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোডীয় জারণের ফলে, অর্থাৎ আমি এই অ্যালুমিনিয়াম নির্মিত দ্রব্যটাকে অ্যানোডে রাখবো এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ইউজ করব, ক্রোমিক অ্যাসিড ইউজ করব। অ্যানোডীয় জারণের ফলে এই অ্যালুমিনিয়াম নির্মিত দ্রব্যটার উপরে Al2O3 একটা আস্তরণ পড়ে এবং কেমিক্যালি ইনার্ট করে দেয়, যার জন্য আমরা যে অ্যালুমিনিয়াম নির্মিত পাত্রে আমরা বাসন কোসন আমরা ব্যবহার করি সেইগুলোর উপরে সবসময় মনে রাখবে Al2O3 একটা কোটিং আছে। আর এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এই কোটিং দেওয়াটাকে বলা হচ্ছে অ্যানোডাইজিং। এইবার দেখো অ্যালুমিনিয়াম আয়ন, আমাদের প্র্যাকটিক্যালি একটা জিনিস জানতে অ্যালুমিনিয়াম আয়নকে আবার চিনতে হবে, যেটা হচ্ছে কি বেসিক রেডিক্যাল হিসেবে অ্যালুমিনিয়ামকে চিনতে হবে। অ্যালুমিনিয়ামকে চেনার জন্য প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে স্যাম্পলটাকে নেব, কোথায় নেব না, চারকোল ব্লকের মধ্যে নেব। চারকোল ব্লকের মধ্যে স্যাম্পলটা রেখে তার মধ্যে হচ্ছে গিয়ে
আমি কি করব, আমি একটু সোডিয়াম কার্বনেট দিয়ে দেবো, দিয়ে কি করব না ব্লো পাইপ দিয়ে আমি প্রথমে হিট করব। ব্লো পাইপ দিয়ে হিট করলে স্যাম্পলটা প্রথমে কিসে কনভার্ট হবে, ধরো Al2O3 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমার যে স্যাম্পলটা দেওয়া হলো সে স্যাম্পলটা আলটিমেটলি কিসে কনভার্ট হলো, Al2O3 তে কনভার্ট হলো। কনভার্ট হওয়ার পর ওর মধ্যে কি দিলাম না কোবাল্ট নাইট্রেট CONO3 হোল টুয়াইস, এটা দেওয়ার পর হিট দিলাম। যখনই হিট দিলাম তখন হচ্ছে প্রথমে হবে কোবাল্টিক অক্সাইড প্লাস প্লাস হচ্ছে গিয়ে অক্সিজেন, এটা বেরিয়ে পালাবে। এইবার করবে কি, ওই যে কোবাল্ট মানে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়ে গেছিল, সে প্রথমে করছে কি না কোবাল্টিক অক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে Al2CO4 অ্যালুমিনিয়াম কোবাল্টেট, অ্যালুমিনিয়াম কোবাল্টেট, এই অ্যালুমিনিয়াম কোবাল্টেট তৈরি করছে যার বর্ণটা হচ্ছে থ্রেনার্ড ব্লু। থ্রেনার্ড ব্লু, এই থ্রেনার্ড ব্লু এই কালারটা থেকে আমরা বুঝতে পারবো স্যাম্পলটার মধ্যে কি রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে। এইগুলো গেল অ্যালুমিনিয়াম সংক্রান্ত বিষয়।